যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। যে লতাটি আছে শুকায়েছে মূল, কুঁড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল। আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে। পূজা গৌরব পুণ্য বিভব কিছু নাহি, নাহি লেশ। এ তব পূজারি পরিয়া এসেছে লজ্জার দিন ও বেশ। উৎসবে তার আসে নাই কেহ, বাজে নাই বাঁশি সাজে নাই গেহ। কাঁদিয়া তোমায় এনেছে ডাকিয়া ভাঙা মন্দির দ্বারে। যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। সৌমিত্র বসু শুরু করছে তার শরণাগতের কথকতা 92.7 বিগ এফএম শরণাগত অনুষ্ঠানে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে বুধবার 12ই শ্রাবণ 1428, ইংরেজির 28 জুলাই 2021, তিথি আষাঢ়, কৃষ্ণপক্ষ পঞ্চমী, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। সূর্যোদয়ের সময় ভোর 5:10 হয়ে 40 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:16 হয়ে 4 সেকেন্ড। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। সৎসঙ্গ মিশন সেবায়তন ঝাড়গ্রাম আশ্রমের আচার্য স্বামী শুদ্ধানন্দ গিরি মহারাজের আবির্ভাব দিবস আজকে। কথামৃতকার শ্রী মানে মহেন্দ্রনাথ গুপ্ত, তার আবির্ভাব তিথি আজকে। পণ্ডিত দিগীন্দ্রনাথ কাব্য ব্যাকরণ জ্যোতিষ তীর্থের জন্মতিথি আজকে। পরমহংস শ্রীমৎ জ্ঞানানন্দ মহারাজের তিরোভাব তিথি আজকে। এবং শ্রীপাদ গোপাল ভট্ট গোস্বামী প্রভুর প্রয়াণ তিথি আজকে। 1750 খ্রিস্টাব্দে আজকের তারিখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইউরোপের বিশিষ্ট সঙ্গীত শিল্পী জোহান সেবাস্টিয়ান বাখ। 1898 খ্রিস্টাব্দে আজকের তারিখে জার্মানির ঐক্য প্রতিষ্ঠার অন্যতম নায়ক অটো ফন বিসমার্ক প্রয়াত হয়েছিলেন। প্রখ্যাত মঞ্চস্থপতি, বাংলা রঙ্গমঞ্চের একেবারে প্রথম যুগের ধর্মদাস সুর, তিনি দেহত্যাগ করেন 1910 খ্রিস্টাব্দে। 1963 খ্রিস্টাব্দে সঙ্গীতাচার্য গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন। 1972 খ্রিস্টাব্দে রাজনৈতিক নেতা চারু মজুমদার দেহত্যাগ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এখন একটু গান শুনবো, গানের পর আজকের বিশেষ দিনটার কথা বলবো এবং বলবো আজকের অনুষ্ঠানে কি কি আছে। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম। আমি আপনাদের সেই সৌমিত্র বসু। এফএম শরণাগত অনুষ্ঠানে একটা সময় মানুষের চারপাশে ছিল গাছপালা, জল, শুদ্ধ হাওয়া, পশু পাখি, মানে ঠিক করে বলতে গেলে বলতে হয় স্বাভাবিক প্রকৃতি। তারা কেউ আমাদের সঙ্গে শত্রুতা করেছে, কেউ সাহায্য করেছে, পাশে দাঁড়িয়েছে। একটা সময় ভেবে দেখুন, প্রকৃতির সঙ্গে মানুষের ছিল ভালোবাসার সম্পর্ক। তখন শকুন্তলা কর্ণমুনির আশ্রম ছেড়ে শ্বশুরবাড়িতে যাচ্ছে বলে তার আঁচল ধরে আটকাত হরিণ শিশু। বিরোহী যক্ষ মেঘকে পাঠাতো নিজের দূত করে। তারপরে এক সময় তাকে আমরা প্রতিপক্ষ ভাবতে লাগলাম। প্রকৃতি হয়ে গেল আমাদের চাকর, দাস। তাকে ইচ্ছে মতো বশ করে, বেঁকিয়ে গলিয়ে আমরা আরো ঝলমলে করে বাঁচবার উপায় বার করলাম। এখন প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে, কিন্তু আমাদের কোনো চৈতন্য নেই। আজ প্রকৃতি সংরক্ষণ দিবস, ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কচের কাহিনী বলছিলাম আপনাদের। পুরাণে
কচের যে কাহিনী রয়েছে সেই কাহিনী সবটা আমরা হয়তো জানি না, সেইটা বলছিলাম। তারপরে চলে যাব প্রণমী তোমারেতে। নিবেদিতার মুখ থেকে স্বামীজি সম্পর্কে নানান রকম কথা শুনেছি, স্বামীজির বাণী, সেইগুলো নিয়ে কথা বলছি আমরা। তারপরে হে মহাজীবন। হে মহাজীবনে এর আগের দিন যে বিপ্লবীর কথা বলেছিলাম, কিশোর বিপ্লবী, তার নাম অনেকেই বুঝে গেছেন, তবু তার নামটা বলবো আপনাদের। বলবো তার জন্ম এবং মৃত্যুর তারিখ এবং নতুন একজনের কথা, নতুন একজন মহাজীবনের কথা। আপনাদের চিঠিপত্রের উত্তর দেব এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে অনেকদিন হিমালয় হলো, এরপরে আমরা একটা নতুন জায়গায় যাব, হিমালয়ের একেবারে উল্টো দিকের একটা জায়গায়। যথাসময়ে সেই জায়গার কথা বলবো আপনাদের। আপাতত একটু গান শুনুন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, তারপর শুরু করব পুরাণ চিরন্তন। হচ্ছে পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানের মধ্যে কচের গল্প বলছিলাম আপনাদের। রবীন্দ্রনাথের সেই কচ ও দেবযানীতে যে কচের কথা পড়েছি তাতে তো একটুখানি অংশ শুধু রয়েছে, সবটা তো নেই, থাকার কথাও নয়। বলছিলাম অসুরদের গুরু শুক্রাচার্যের কাছ থেকে সঞ্জীবনী বিদ্যা আয়ত্ত করতে হবে দেবতাদের বাঁচাবার জন্য। তাই দেবতারা দেবগুরু বৃহস্পতির অসামান্য রূপবান গুণবান কচের কাছে গিয়ে বললেন, আমরা তো আপনার পিতৃদেবের শিষ্য, তাঁর স্মরণ নিয়েই আছি, তাঁর যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করি, তা তো আপনি খুব ভালো করে জানেন। তা কচ বললেন, হ্যাঁ সে তো জানি, কিন্তু আমার কাছে আপনারা কেন এসেছেন? দেবতারা এইবার ঝুলি থেকে বেড়ালটি পার করলেন। শুক্রাচার্যকে যে কোনো ভাবে হোক তুষ্ট করে আপনি তার কাছ থেকে সঞ্জীবনী বিদ্যাটা শিখে আসুন। কচ বললেন, আপনারা কি বলছেন? তিনি অসুরদের গুরু, আমি তার শত্রুপক্ষ, আমাকে তিনি এ মন্ত্র শেখাবেন কেন? তখন একজন দেবতা বললেন, শেখাবেন শেখাবেন, আপনি এমন রূপবান। আর শুক্রাচার্যের একটি যুবতী মেয়ে আছে দেবযানী, তাকে শুক্রাচার্য খুব ভালোবাসেন। তিনি যদি বাবার কাছে আবদার করেন তাহলে বাবা তার কথা না রেখে পারবেন না। এখন আপনি একজন উত্তম স্বভাবের মানুষ, আপনার হৃদয় কোমল, আপনার মন উদার, সেই দেবযানীকে দিয়ে কি করে এই আবদার করাতে হবে সে আর আমরা না, ঠিক এরকম হে হে করে হয়তো বলেননি, কিন্তু মোদ্দা কথাটা যে এইরকম তা তো আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এটাও ঠিক, শুধু দেবযানীকে খুশি করলেই তো চলবে না, শুক্রাচার্য যেন কোনোভাবে মেঁকে না বসেন কচের ওপর। কিন্তু কচ হলেন একজন সংযত আচার নিষ্ঠ যুবা। নিজের মেয়ের ব্যাপারে কচের কোন রকম অসংযত ব্যবহার তার বাবা পছন্দ না করতেই পারেন। তো এই যে সংযত এবং আচার নিষ্ঠা, এই দুটো গুণ যে কোনো গুরুকেই তো খুশি করে। তাহলে দেবযানীকে খুশি করবার জন্য উদারতা, কোমলতা, আর তার বাবাকে খুশি করবার জন্য আচার নিষ্ঠা, সংযম, এই দুফলা ছুরি দিয়ে ঘি তুলতে হবে। কত সব বুঝলেন কোন দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে। তিনি চলে গেলেন শুক্রাচার্যের কাছে, গিয়ে নিজের পরিচয় দিয়ে বললেন, আমি আপনার শিষ্য হতে চাই, তার জন্য যা যা কিছু করা দরকার আমি করব, যতদিন ব্রহ্মচর্য পালন করা দরকার আমি ততদিন ব্রহ্মচর্য পালন করব। এখন আজকালকার দিনেও কোন নিষ্ঠাবান ছাত্র যদি সামনে এসে দাঁড়ায়, মাস্টার মশাইরা তাকে ফেরাতে পারেন না। আজকের যুগেই পারেন না, সেই যুগে তো আরো পারতেন না। এই নিয়ে কথা বলবার সময় আজকে আর নেই। আজকে কাজেই আমরা প্রণমী তোমারে এই পর্যায়ে চলে যাই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। পরের দিন হবে কেমন করে কচ দেবযানী এবং তার গুরু শুক্রাচার্যকে বশ করলেন। ফিরে আসছি গানের পর। প্রণমী তোমারে পর্বে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের ভাবনার জগৎটা কেমন ছিল তা জানবার জন্য একেবারে দারুণ একটা লেখা।
যেমন রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে বলতে গিয়ে একটা অসাধারণ কথা বলেছেন স্বামীজি। অন্তত আমার কথাটাকে অসাধারণ বলে মনে হয়েছে, আমি জানি না আপনাদের কেমন লাগবে। আমি আগে তার কথাটা তুলে ধরি আপনাদের সামনে, তারপরে কেন অসাধারণ মনে হলো সেই কথা জানাবো। বলছেন, পাশ্চাত্য শিক্ষা তখন মনটাকে এমন ভাবে বিষিয়ে দিয়েছে যে দিনের পর দিন মনে হয়েছে এই মানুষটাকে কি সত্যি মহাপুরুষ বলা যায়, এই মানুষটা কি খাঁটি। তারপরে তিনি কি বুঝলেন সেটা নিয়ে পরে কথা বলা যাবে। আগে এই কথাটা সামনে রেখে নিজের মতো করে আপনাদের দু একটা কথা একটু শোনাতে চাই। তার আগে শুনতে চাই গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের সঙ্গে যখন রামকৃষ্ণদেবের সাক্ষাৎ হয় তখন স্বামীজি নানান রকম সংশয়ের মধ্যে ছিলেন। তখনও তো স্বামীজি হননি নরেন দত্ত। এই নরেন দত্ত পাশ্চাত্য তাত্ত্বিকদের লেখা পড়েছেন প্রচুর, সেসব লেখার মধ্যে বৈজ্ঞানিক চিন্তার ভাগ খুব বেশি। আপনারা তো জানেন যে বিজ্ঞানের কাজই হচ্ছে সবসময় প্রশ্ন করা, সংশয় প্রকাশ করা, এটাই হলো তার কাজ। ফলে এইসব ইউরোপীয় দর্শনশাস্ত্র পড়ে রামকৃষ্ণদেব সম্পর্কেও এই সংশয় তার মনের মধ্যে তৈরি হয়েছিল। এখন আমার কথা হলো, এটা ঠিক যে কোনো কিছুকে দেখা মাত্র তাকে বিশ্বাস করে নেওয়াটা অনেক সময়ই ভালো নয়। এটা আমরা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারি। খুব অভাবে পড়েছি, খেতে পাচ্ছি না, সংসারটা ভেসে যাচ্ছে, এই কথা বলে কেঁদে কেঁদে কত লোক বিশ্বনাথ দত্তের কাছ থেকে টাকা নিয়ে যেত, তার কোনো সীমা সংখ্যা ছিল না। ঠাকুর নিজেও তো স্বামীজিকে বলেছিলেন, ওরে বাজিয়ে নিবি, পয়সা মেকি না আসল তা যেমন বাজালে তার আওয়াজ শুনে বুঝতে পারা যায়, তেমনি করে গুরুকেও বাজিয়ে নিতে হয় তিনি আসল না নকল। কিন্তু কত ভাবে বাজাতে হবে। ঠাকুর তো এই কথাও বলতেন, একবার যদি বুঝে ফেলিস না এই সাচ্চা গুরু, ব্যাস তার উপর পুরোটা নিজেকে ছেড়ে দিবি। স্বামীজি যে কম বয়সে, মানে নরেন থাকার সময় কিছুতেই রামকৃষ্ণদেবকে বিশ্বাস করতে পারছিলেন না, তার একটা কারণ হয়তো এই যে ঠাকুর একেবারে আর পাঁচজন যোগী পুরুষের মতো নন, গম্ভীর নন, আত্মগত নন। তিনি একজন মজার মানুষ, তাই বলে ফষ্টি নষ্টি করা, মজা করা, রসিকতা করা, লোকের পেছনে লাগা, এইসব খুব পছন্দ করতেন। গুরুগম্ভীর উপদেশ দেওয়ার মতন গুরু তিনি ছিলেন না তো। ভেবে দেখুন না, যেসব উপদেশ দিয়েছেন, আপনি যদি কথামৃত পড়েন, কি রকম সব আটপুরে, এমনকি গেঁয়ো সব উপমা, কত সহজ করে কত জটিল কথা বুঝিয়ে দিতে পারেন তিনি। এক কথায় ঠাকুর ছিলেন এক আনন্দময় পুরুষ, আর স্বামীজিও তো তাই, আনন্দময় পুরুষ। সবসময় মজা করছেন, সবসময় এর পেছনে লাগছেন, তার প্রচুর গল্প আপনাদের শুনিয়েছি। তো এই রামকৃষ্ণদেব যে সহজ মানুষ, তিনি খুব টেনেছিলেন স্বামীজিকে। আমেরিকা সম্পর্কে তার একটা মত ছিল, শূদ্রদের ছোট করে রাখবার যে সমস্যা সমস্ত পৃথিবী জুড়ে আছে, তার সমাধান প্রথম আমেরিকাতেই হবে বলে তার ধারণা ছিল। তিনি বিশ্বাস করতেন যে বিভিন্ন প্রজাতির মধ্যে একটা মিশ্রণ ঘটবে। আসলে যে সমাজটা কাজের উপরে, মানুষের গুণের উপরে দাঁড়িয়ে থাকে না, সে কোনো বর্ণ, জাত এই সমস্তর উপরে নির্ভর করে না। তার কাছে সেই তো যোগ্য যে জায়গা পাবে, তার জাতি, ধর্ম, বর্ণ যাই হোক না কেন। শেষ হলো আজকের প্রণমী তোমারে। এরপর হে মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি সৌমিত্র বসু ফিরে আসব। গতদিন যার কথা বলেছিলাম তার নামটা আপনাদের জানাবার জন্য এলাম গানের পর। হে মহাজীবন, গতকাল বলেছিলাম সেই অগ্নি কিশোরের কথা, এই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, যিনি আদালতের মধ্যে ঢুকে বিচারপতি গার্লিককে গুলি করে হত্যা করেছিলেন। সেই সঙ্গে অবশ্য তার নিজের দেহ গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, কিন্তু না, সেই কিশোর অথবা সদ্য যুবক, তার মৃত্যু পুলিশের গুলিতে হয়নি। পুলিশ গুলি করবার আগেই তিনি মুখে পুরে দিয়েছিলেন পটাশিয়াম সায়ানাইডের বড়ি, তক্ষুনি যাতে মৃত্যু আসে, পুলিশ যাতে তাকে স্পর্শ পর্যন্ত করতে না পারে।
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই বিপ্লবীর নাম কানাইলাল ভট্টাচার্য। তার জন্ম হয়েছিল 1909 খ্রিস্টাব্দে, প্রয়াত হন গতকালের তারিখে 27 জুলাই 1931। এরপর নতুন একজন মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। জীবন দ্বিতীয় পর্বে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন যার কথা বলবো, কৃষ্ণর গল্প আর কর্ণের গল্পের সঙ্গে খুব মিল আছে তার, কিন্তু তার জন্ম আমাদের এই দেশে নয়, বহু বহু দূর দেশে, মিশরে। মিশরের তখনকার রাজধানী পেন্টাটিউকে। সে আজ থেকে অনেক হাজার বছর আগেকার কথা। মানুষটি কবে জন্মেছিলেন তার সাল তারিখ আমি অন্তত জানি না। মারাই গেছেন ধরুন যীশুখ্রিস্ট মারা যাবার 1000 বছরেরও বেশি সময় আগে। ফলে বুঝতেই পারছেন যা বলছি তার কতখানি ইতিহাস আর কতখানি কিংবদন্তি তা বার করা অন্তত আমার মতো বিদ্বের মানুষের পক্ষে অসম্ভব। না, এমনটা তো মনে হতেই পারে যে কৃষ্ণ বলুন, কর্ণ বলুন আর এই প্রাচীন মিশরের জাতক বলুন, একটাই ধরনের গল্প এদের জন্মকে কেন্দ্র করে ঘুরে ঘুরে চলেছে। হতে পারে, হতেই পারে। তো যাকে কাহিনীতে আসে, মিশরের ফারাও মানে সম্রাট তখন রামেসিস। নগরে মিশরীরা তো থাকেই, তাদেরই দেশ, তারা তো থাকবেই, সেই সঙ্গে থাকে ইহুদিরা। এই ইহুদিদের নিজেদের কোনো দেশ নেই, তারা নানান জায়গা থেকে এই মিশরের রাজধানীতে এসে জড়ো হয়েছে। তো রামেসিস দেখলেন তো মহাবিপদ, ইহুদিরা সব দখল করে নেবে নাকি আস্তে আস্তে। তারা অসম্ভব পরিশ্রমী, বুদ্ধিমান। তো তিনি কংস রাজার মতন আদেশ দিলেন কোন ইহুদি বাড়িতে সন্তান জন্মালেই যেন তাকে মেরে ফেলা হয়। তাই হতো। কোন ইহুদি স্বামী স্ত্রীর তাই সন্তান হবার কোনো উপায় ছিল না। কিন্তু প্রকৃতি তো তা মানবে না। ফলে আশরাম আর জোসিবেদ নামে এক দম্পতির একটি ছেলে হল। ফুটফুটে দেখতে একটি ছেলে, দেখলেই মনের মধ্যে কেমন করে। তো সে যা করে তা তো মা বাবার করে, কিন্তু ফারাওয়ের হুকুম, সর্বনাশ। কোন রকমে তাকে লুকিয়ে লুকিয়ে বড় করবার চেষ্টা করতে লাগলেন দুজনে। কিন্তু এই তো ছেলে মানুষের মতো কথা, একটা ছেলে বড় হচ্ছে তাকে লুকিয়ে রাখা যায়? আশারাম আর জোসিবেদ বুঝতে পারলেন ছেলেকে কোথাও সরিয়ে ফেলতে হবে। কোথায় সরানো যায়? রাতের অন্ধকারে চুপি চুপি ছেলেকে একটা বাক্সের মধ্যে ভরে, না, কর্ণের মতো জলে ভাসিয়ে দেননি, নীল নদের ঘাটে তাকে রেখে চলে এলেন। এদিকে নীল নদের ঘাটে রোজ স্নান করতে আসতো ওই ফারাওয়ের মেয়ে। একদিন জলের কাছে এসে সে দেখে না বাক্সের মধ্যে ফুটফুটে সুন্দর দেখতে একটা শিশু ওয়া ওয়া করে হাত পা ছুঁড়ে খেলা করছে। ফারাওয়ের মেয়ের মনটা টনটন করে উঠল, আহাগো, কোন সে পাষাণ বাবা মা যারা এমন ছেলেকে জলের ধারে ফেলে রেখে যায়। ফারাওয়ের মেয়ে তাকে তুলে নিজের ঘরে নিয়ে এলো, তাকে মানুষ করতে লাগলো। আর তার ধাইমা হয়ে ফারাওয়ের মেয়ের বাড়িতে এসে ঢুকলো তার সত্যিকারের মা জোসিবেদা। এই ধাইমাই একদিন তার ছেলেকে শোনায় তার সত্যিকারের জন্ম পরিচয়। এইটুকুই থাক। হে মহাজীবন, আপনারা দেখুন আন্দাজ করতে পারেন কিনা কার কথা বললাম আমি। এরপর গান শুনবো, গানের পর শুনবো চিঠিপত্র, আপনাদের লেখা চিঠি পড়ব আমি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শরণাগত অনুষ্ঠানে এখন চিঠিপত্র পড়ার পালা 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রথম চিঠিটা খুলি। সৌমিত্রদা, যতদিন যাচ্ছে আপনার শরণাগত অনুষ্ঠানটির প্রেমে পড়ে গেছি। রোজ ভোরে 4:30 ঠিক ঘুম ভেঙে যায়, আর প্রতীক্ষায় থাকি কখন শরণাগত অনুষ্ঠান শুরু হবে। 2 ঘন্টা কখন পেরিয়ে যায়, মনে হয় আরো একটুখানি হলে ভালো হতো। এই অনুষ্ঠান শুনে শুরু হয় আমার দিন, আর সারাদিন কেটে যায়।
আমার আপনার সঙ্গে মানস ভ্রমণ সবচেয়ে প্রিয়। আপনার উপস্থাপনার গুণে আমি পৌঁছে যাই বেড়ানোর জায়গায়। আপনার অনুষ্ঠানটির সর্বাঙ্গীন সাফল্য ও আরো জনপ্রিয়তা কামনা করছি। আপনি ভালো থাকবেন। জয়দীপ মুখোপাধ্যায়, বাগবাজার। জয়দীপবাবু, কি আর বলবো, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এমনি করেই শরণাগতের সঙ্গে থাকুন, তার ভালোই থাকুন, তার মন্দতেও থাকুন। পরের চিঠি। সুপ্রভাত। আজ আপনাদের নিয়ে যেতে চলেছি আমাদের এই সোনার বাংলার বীরভূম জেলার অন্তর্গত সাঁইথিয়া শহরে। আমি গত 2015 সালে তারাপীঠ ভ্রমণকালে এই শহরের একটি বিখ্যাত সতীপীঠ নন্দিকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম। শিয়ালদাহ থেকে রামপুরহাটগামী মা তারা এক্সপ্রেসে চেপে নেমেছিলাম সাঁইথিয়া জংশন স্টেশনে। সেখান থেকে টোটো কিংবা বাসে করে 5 মিনিট গেলেই পড়বে নন্দীপুর। এই নন্দীপুরেই রয়েছে নন্দিকেশ্বরী মন্দির। নন্দী কথার অর্থ হল শিবের বাহন এবং ঈশ্বরী কথার অর্থ হল দেবী, অর্থাৎ নন্দীর দ্বারা যিনি পূজিত হন। এই মন্দিরের ইতিহাস দক্ষযজ্ঞের সভায় সতীর আত্মত্যাগের ঘটনার সঙ্গে যুক্ত। সতী দেবী স্বামীর প্রতি পিতার অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মাহুতি দেন। তখন শোকাহত মহাদেব রাগান্বিত হয়ে দক্ষর যজ্ঞ ভণ্ডুল করে সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। বিষ্ণুদেব তখন তার সুদর্শন চক্র দ্বারা সতীদেবীর মৃতদেহ ছেদন করেন এবং সতী মাতার দেহখণ্ড ভারতের বিভিন্ন স্থানে পতিত হয়। সেই রকমই এখানে পতিত হয় দেবীর কণ্ঠহার। অন্যদিকে সাধক মামাখ্যাপাও এখানে সিদ্ধি লাভ করেন। মন্দিরের প্রধান মূর্তিটি কালো পাথরের, যা এখন সিঁদুরের ছোঁয়ায় প্রায় লাল। দেবীর একটি রূপোলি মুকুট ও 3টি সোনালী চোখ আছে। এছাড়া মন্দির প্রাঙ্গণে একটি বটবৃক্ষ আছে, যেখানে স্থানীয়রা লাল সুতো বাঁধেন নিজের মনস্কামনা পূর্ণের জন্য। মন্দিরের সাথেই আছে রাম, সীতা, শিব, সরস্বতী, মহালক্ষ্মী, গণেশ, নারায়ণ, রাধা গোবিন্দ ও হনুমান মন্দির। চলুন, লকডাউন উঠলে একবার সবাই মিলে ঘুরে আসে এই মন্দির। নমস্কার, ইতি ইন্দ্রতনু মুখোপাধ্যায়। চলুন তাহলে ঘুরে আসা যাক। লকডাউনটা একটু উঠতে দিন। চমৎকার জায়গা, চমৎকার মন্দির, খুব ভালো, খুব ভালোই। ইন্দ্রতনু, অনেক ধন্যবাদ। পরের চিঠি। বাবার গল্প বলতে গেলে আমি আমার মাস্টারমশাইয়ের কথা বলবো। মাস্টারমশাই বাবা না হয়েও আমাকে পড়াশোনার জন্য উৎসাহিত করতেন, এমনকি আমার অনিচ্ছুক বাবাকেও রাজি করিয়েছিলেন উচ্চ শিক্ষার জন্য। মাস্টারমশাইয়ের জন্য আমার পড়াশোনা শেষ করতে পেরেছি। মাস্টারমশাই শুধু পড়াশোনা নয়, বাস্তব জীবনে অনেক অভিজ্ঞতার কথা বলে সত্যিকারের মানুষ হতে বলতেন। আমি মাস্টারমশাইকে বাবার মতোই সম্মান করতাম ও ভালোবাসতাম। কোনোদিন যে কথা কাউকে বলিনি, আজ লিখে জানালাম। মাস্টারমশাই, আপনি আমার প্রণাম নেবেন আর ভালো থাকবেন সব সময়। রুবি সাধু, বাঁশবেড়িয়া, হুগলি। এই যে আপনার মনের মধ্যে সযত্নে রেখে দেওয়া মাস্টারমশাইয়ের কথা আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, এতেই তো সত্যি সত্যি বন্ধুত্ব তৈরি হয়। খুব ভালো থাকবেন। এখন একটু গান শুনবো। গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে ফিরে এলাম। আবার শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ বাইরে দূরে। অনেক দিন, তা সে কতদিন হবে তা মনেও পড়ে না, আমরা হিমালয়ের পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আপনারা আপনাদের ভালো লাগা জানিয়েছেন, আমিও একের পর এক ধর্মস্থানে ঘুরিয়ে নিয়ে গেছি আপনাদের। কিন্তু কদিন ধরে ইচ্ছে করছে অন্য কোথাও যাই, অন্য কোথাও। এটা খুব সত্যি কথা যে পাহাড়ের রূপ কখনো পুরনো হয় না, কিন্তু এ কথাও তো সত্যি সমুদ্রের রূপও কখনো পুরনো হয় না। অরণ্যের রূপ কি কখনো পুরনো হয়? আর যদি সেই সমুদ্র বলুন, অরণ্য বলুন, যা কিছু বলুন, তার সঙ্গে আমার হৃদয়ের, আমার আবেগের, আমার আত্মপরিচয়ের যোগ থাকে, তাহলে তো কথাই নেই। সেই তীর্থক্ষেত্র আমার চিরকালের তীর্থক্ষেত্র হয়ে উঠল। চল, তেমন একটা জায়গায় যাই আমরা। সেখানে সমুদ্র আছে, দেবীকে নিয়ে নানা কাহিনী আছে, আর আছে আমাদের বাঙালিদের অহংকারের একটা উপলক্ষ। কোথায়?
ক্রমশ প্রকাশ্য। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আগে বাঙালির সেই অহংকারের উপলক্ষটার কথা একটু বলে নি এই শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। এই যে বাঙালির অহংকার কথাটা বললাম বলেই অন্তত আমাকে মনে মনে একটু ঢোক গিলতে হলো। তার কারণ যার কথা বলছি, হ্যাঁ নিশ্চয়ই তিনি জন্মসূত্রে বাঙালি, কিন্তু শুধু বাঙালি পরিচয়ের মধ্যে তাকে আটকে রাখা যাবে না। তার স্বভাবের ধরনও আর 5 জন বাঙালির মতো ছিল না একেবারেই। মানুষটি গোটা দেশ ঘুরে বেড়াচ্ছেন আত্মোপলব্ধির জন্য, সেই সঙ্গে নিজের দেশকে চেনবার জন্যও বটে। তার কারণ তিনি তো শুধু নিজের মুক্তির জন্যই যা কিছু করবার তা করছেন না। তার মনের মধ্যে সবসময় জেগে থাকে তার নিরন্ন, অসহায়, চিরকাল সব রকম ভাবে বঞ্চিত, অপমানিত দেশের মানুষের ছবি। না, যদি সত্যি কাজ করতে হয় তাহলে নিজেকে সংহত করতে হবে। আবেগের স্রোতে ভেসে বেড়ালে তো কোনো কাজ হবে না। এইসব ভাবতে ভাবতে মানুষটি এসে দাঁড়ালেন এই দেশের একেবারে শেষ প্রান্তে। তার বাঁ দিকে বঙ্গোপসাগর, ডান দিকে আরব সাগর, আর সামনে ভারত মহাসাগরের জলরাশি। যতদূর চোখ যায় আকাশ আর জল একটি রেখায় মিলে গেছে দুজনে। এই তো অনন্ত, এইখানেই তো সব প্রার্থনা, সব অনুসন্ধানের শেষ। ভারতের শেষ ভূখণ্ডের থেকে 500 মিটারের মতো জলের দূরত্বে পাশাপাশি দুটি শিলাখণ্ড, মোটামুটি 60 মিটারের মতো তফাৎ, একটি বড় একটি ছোট। ওইখানে পৌঁছতে হবে তাকে। ঝাঁপ দিলেন জলে, সাঁতার কেটে গিয়ে উঠলেন সেই বড় শিলাখণ্ডটির ওপরে। এই 2 শিলাখণ্ডের একটার নাম পিঠক, অন্যটার নাম মঠরু। তারপর সেইখানে বসে ডুবে গেলেন ধ্যানে। দুটো দিন কেটে গেল। তারিখটা মনে রাখুন, 1892 খ্রিস্টাব্দের 25 থেকে 27 ডিসেম্বর। ওই প্রচন্ড ঠান্ডা, চারপাশে ঢেউ তুলছে 3 সমুদ্র। তার মধ্যে ধ্যান করতে করতে বুকের ভেতর আলো জ্বলে উঠল। কে বলে দিতে হবে নাকি কার কথা বলছিলাম এতক্ষণ? হ্যাঁ, স্বামী বিবেকানন্দ। কন্যাকুমারিকায় গিয়ে যে শিলাখণ্ডের ওপর বসে তিনি ধ্যান করেছিলেন সেটাও তো দেখে আসতে হবে আমাদের। সেটা হলো, এইবারে এই কন্যাকুমারিকার ইতিহাসটা একটু শুনে নিন। মানে ওই আপনাদের সৌমিত্র বসু যাকে বলে পৌরাণিক ইতিহাস আর কি, সে এক দারুণ কাহিনী। এই যে কন্যা দেবী, ইনি হলেন দেবী পার্বতীর একটা রূপ। হ্যাঁ, সব শক্তির দেবী তো মোটামুটি তাই প্রকারান্তরে। যাই হোক, তার সঙ্গে তো শিবের বিয়ে হবে, সব ঠিকঠাক। এদিকে শিব ঠাকুরের আর এক নাম তো বাবা ভোলানাথ, তিনি বিয়ের দিন ঠিক মতো এসে পৌঁছলেন না। যা, কি হবে কি হবে সে কথা বলবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত যেটা বলবো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখবে।